শ্রীলঙ্কাকে বলা হয় ভারত মহাসাগরের মুক্তা। প্রাকৃতিক বৈচিত্র্য ভরা এই দেশটি এশিয়ার অন্যতম সুন্দর দেশ এবং সারা বছরই বিশ্বের অসংখ্য পর্যটক এই দেশটিতে ভ্রমণে আসে। আপনি কি জানেন শ্রীলঙ্কার এই পাহাড়, ফুল ও চা বাগানে ঘেরা জায়গাটিকে কেন মিনি ইংল্যান্ড বলা হয়ে থাকে? বা শ্রীলঙ্কার কোন জায়গায় গেলে আজ থেকে প্রায় 130 বছরের পুরনো পোস্ট অফিস দেখতে পারবেন, যেখানে প্রতিদিন হাজার হাজার টুরিস্ট আসে নিজেদের প্রিয়জনকে চিঠি পাঠাতে? সবসময় গরমকালে আচ্ছাদিত থাকা শ্রীলঙ্কার কোন জায়গাটিতে গেলে আপনারা সব থেকে বেশি শীত অনুভব করতে পারবেন, যেখানে প্রায় 12 মাসে শীত থাকে দার্জিলিংয়ের মতো? কি জানা নেই, তাই তো? আজকে আমাদের শ্রীলঙ্কা ভ্রমণ সিরিজের 3য় পর্বে এই সকল জায়গাগুলো আপনাদের নিয়ে ঘুরে দেখব। গত 2 পর্বে আমরা দেখিয়েছিলাম ঢাকা থেকে কলম্বো এবং কলম্বো থেকে ক্যান্ডি শহর ট্যুরের সকল কিছু। আজ আমরা যাব ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়া হয়ে এল্লাতে। যাত্রাপথে আমরা দেখব শ্রীলঙ্কার চা বাগান, চা ফ্যাক্টরি, পিক ভিউ পয়েন্ট, নুয়ারা এলিয়া পোস্ট অফিস, রামবোদা ওয়াটারফলস ও গ্রেগরি লেক। তো চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। গুড মর্নিং ভিউয়ার্স ফ্রম ক্যান্ডি লেক সাইড। গতকাল রাতে আমরা এই হোটেলটাতে ছিলাম, ওই যে আমাদের হোটেল বারান্দায় সবাই দাঁড়িয়ে আছে, এই হোটেলটা ছিলাম এবং হোটেলের পাশেই হচ্ছে আমাদের এই যে লেক সাইড ভিউ। খুবই চমৎকার একটা হোটেলে ছিলাম গতকাল রাতে এবং ক্যান্ডি শহরটা মোটামুটি ঠান্ডা আছে লেক সাইডে, বাট একটু লেক সাইড থেকে দূরে গেলে আপনারা এই ঠান্ডাটা অনুভূতি করবেন না। এবং চমৎকার একটা ওয়েদার ছিল। কালকে আমরা হোটেলের বারান্দায় বসে এদিক থেকে আমরা এই দৃশ্যটা লেকের উপভোগ করেছিলাম। তো আজকে যেহেতু এখন সকাল বাজে প্রায় 6:30টার মতো, আমরা এখন কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিব, কারণ আজকে আমাদের গন্তব্য হচ্ছে ক্যান্ডি থেকে এল্লা। তো এল্লা যাওয়ার পথে অনেকগুলো স্পট পাবো, সেগুলো আমরা দেখবো এবং এল্লা যেতে আমাদের একটু সময়ও লাগবে, যার কারণে আমরা একটু সকাল 8টার মধ্যে গাড়ি ছেড়ে দিব। ড্রাইভারকে বলে রেখেছিলাম, ড্রাইভার আমাদের বলেছিল সকাল আগে আপনারা নাস্তাটা করে নেবেন, যাতে পথে লেট না হয় কোথাও নাস্তার জন্য, স্পটে বেশি সময় দিতে পারেন। সকাল অফিসের জন্য বড় বড় বাসগুলো ছেড়ে যাচ্ছে, মানে বেশিরভাগই এখানে কর্মজীবীরা বাস ইউজ করে অফিসে যাওয়ার জন্য। আর এখানে লোকাল ছোট স্পটে যাওয়ার জন্য আপনারা তো আমাদের দেশের মতন রিক্সা পান, কিন্তু এইখানে এগুলো পাবেন না। এখানে শুধুমাত্র এই লাল কালার বা সবুজ নীল হলুদ কালারের মতন টুকটুক বলে, তো এগুলো পাওয়া যাচ্ছে। আর এখান থেকে যদি দেখাই, চমৎকার একটা লেক ভিউ কিন্তু পাচ্ছি। ওয়াও, আসলে এত সুন্দর শ্রীলঙ্কা বলে মুখের ভাষায় এটা আপনাদের প্রকাশ করতে পারবো না। যতটা পথ আমরা এখানে এসেছি, মানে পথ দিয়ে প্রত্যেকটা জায়গায় ছিল অসাধারণ। রাস্তার চারপাশে কোনো ময়লা নেই এবং এখন যে লেকের পাশে দাঁড়িয়ে আছি এখানটাও একদম নিট অ্যান্ড ক্লিন। আর মানুষজন এখনো সকাল উঠে নাই। ওইখান থেকে লেকের এপার থেকে ওই যে দেখা যাচ্ছে শ্রী দালাদা মালিগাঁও টেম্পলটা, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। কিছুটা ভাইব দিচ্ছে হচ্ছে পোখরা লেক সাইড ভিউর মতো একটা ভাইব দিচ্ছে, চমৎকার লাগতেছে এক কথায়। গতকাল রাতে আমরা ক্যান্ডিতে এই হোটেলটাতেই স্টে করেছিলাম। এটার ভাড়া পড়েছিল আমাদের 4 জনের জন্য 1700 শ্রীলঙ্কান রুপি। তো এখন সকাল রুম চেক আউট করে আমরা রওনা দিচ্ছি শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে এল্লার উদ্দেশ্যে। একটু বাইরের দিকে যাই, তাহলে সেই ক্ষেত্রে এরকম একটা ভিউ দেখতে পারবো বারান্দার। এই যে দেখতে পাচ্ছেন, ওয়াও, জোস একটা ভিউ দেখলাম। আজকে আমাদের ক্যান্ডিতে শেষ সকাল, আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। এখন আমরা রওনা দিব ক্যান্ডি থেকে নুরে এল্লা হয়ে এল্লার উদ্দেশ্যে। তো সকাল গাড়ি টাইমলি চলে এসেছে, এখন সবাই রেডি অলমোস্ট। সকালে নাস্তাটা করা হয় নাই, গাড়ি নিয়ে যাব অন দ্য ওয়েতে, যেখানে ভালো সস্তায় কোনো হোটেল পাবো সেখানে নেমে আমরা সকালে নাস্তাটা করে নিব। ক্যান্ডিতে চমৎকার কিছু স্মৃতি নিয়ে আমরা এখন রওনা করলাম ক্যান্ডি থেকে নুরে এল্লা হয়ে এল্লা যাওয়ার পথে। চমৎকার ভিড়গুলো রাস্তা যাওয়ার পথে আপনাদের দেখাবো, দেখুন। এই যে বড় ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু ক্যান্ডি ক্লক টাওয়ার, সবচেয়ে পপুলার একটা জায়গা। এই ক্লক টাওয়ারকে কেন্দ্র করেই এখানকার হোটেল, রিসর্ট, রেস্টুরেন্ট সব কিছু গড়ে উঠেছে এবং ক্লক টাওয়ার থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে ক্যান্ডি লেক। তো আপনারা যত দূর থেকে আসুন না কেন, এই একটা লোকেশনই আপনাদের জন্য যথেষ্ট, সেটা হচ্ছে ক্যান্ডি ক্লক টাওয়ারের সামনে নামবো। তাহলে এখানে আসলে আপনার সব কিছু হাতের লাগানি পেয়ে যাবেন। তো আমরা সকাল সকাল এখন প্রথমে যাচ্ছি রেস্টুরেন্টে।
ক্যান্ডি ক্লক টাওয়ারটা পার করে একটু সামনের দিকে গেলেই অনেকগুলো রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান ফুড, তো ওইখানে যাব। আগে সকালে ব্রেকফাস্টটা করব। অ্যাকচুয়ালি গতকাল থেকে আমাদের ব্রেকফাস্ট বা লাঞ্চের পিছনে অনেক টাকা খরচ গেছে, তো ড্রাইভারকে এবার বলে দিলাম যে সস্তায় যে রুম আছে ড্রাইভার গাড়ির বা স্টাফ রাখায় আমার দরকার পড়লে ওরকম একটা রেস্টুরেন্টে নিয়ে যান। তো ড্রাইভার নিয়ে যাচ্ছে একটা সস্তা হোটেলে, দেখি কি পাই। প্রতিবার খেতে আসলে হোটেলে এখানকার একটা ঝামেলা করতে হয়, বিভিন্ন ধরনের আইটেম এবং দাম অনেক, এবং কোনটা আমরা নিব, কোনটা খাবো, কি পরিমাণ দিবে, আবার কোন কোন টাইমে কি কি খাবার আছে অ্যাভেলেবেল, এটা নিয়ে একটা ঝামেলা পোহাইতে হইতেছে। সবাই দেখেন একদম বসে ডিসিশন নিতেছে কে কি খাবে, যে ছবি তুলতেছে, টেনশনে পড়ে যেতে হয় মনে হয় খাবার লয়া। কি খাবার লয়া টেনশন করতে হয়, হ্যাঁ যত না ঘুরা লয়া করতে হয়, এই খাওয়া লয়া টেনশন যত, কি করবো না করবো, সিলেকশনের প্রবলেম। ক্যান্ডিতে সকালের ব্রেকফাস্ট হচ্ছে আমার এটা, আমি ডাল নিয়েছি, সিদ্ধ ডিম, আর হচ্ছে সবজি ভাত, আর সবাই নিয়েছে পরোটা। এখানে সিস্টেম আছে, এটা হচ্ছে এগ পরোটা আছে এখানে, আবার হচ্ছে প্লেন পরোটা। এগ পরোটাগুলো তারা পরোটার ভিতরে ভরে দেয় ডিম, আর ওইখানে হচ্ছে ডাল, তো ভাত, আর সকাল সকাল ডিম নিয়েছি যাতে পেটটা একটু বড় থাকে, সুন্দরভাবে খেতে পারি। আর এখানে খাবার নিয়ে অনেকই সমস্যা, যার কারণে আমরা বললাম কি আছে ব্রেকফাস্টের মধ্যে, পরোটা ভাত যাই পার না কেন নিয়ে আসেন। তো তারা এখানে বেড়ে দিচ্ছে, বলতেছে যা লাগে নেন, পরে হিসাব হবে। তো আমরা ওই হিসাবে খাচ্ছি এখন। এই যে গাজরের সবজিটা মাত্র করেছে, আর ডালটা তো পুরো বাংলাদেশের ডালের মতো হয়েছে। ডালটা খায় মজা পেয়েছি, ভাত সকাল সকাল খাই আমি যাচ্ছি। কদিন ধরে ভাত খাইতে পারি না, এই ফ্রাইড রাইসের উপরে ছিলাম, আজকে ভাত পেয়ে লোভ সামলাতে পারি না। সকালের নাস্তা শেষ করে আমরা রওনা দিলাম নোয়ারা এলিয়ার পথে। কলম্বো থেকে ক্যান্ডি আসার পথটা ছিল একটু অন্যরকম সৌন্দর্য, আবার ক্যান্ডি থেকে এখন নোয়ারা এলিয়াতে যাচ্ছি, এই পথটা পাহাড়ি অন্যরকম সৌন্দর্য, দুটোই ডিফারেন্ট। ক্যান্ডিতে অত বেশি কিন্তু ঠান্ডা ছিল না, কিন্তু যতই আমরা পাহাড়ের পথের দিকে বেয়ে যাচ্ছি সামনের দিকে নোয়ারা এলিয়ার পথে, ততই কিন্তু ঠান্ডাটা বাড়তেছে। কারণ নোয়ারা এলিয়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফিট উচ্চতায় অবস্থিত। যদি আমরা তুলনা করি তাহলে দার্জিলিংয়ের উচ্চতার সমান কিন্তু। তাই এখানে ঠান্ডার পরিমাণটাও যত উপরে উঠতেছে বাড়তেছে। আমরা কিন্তু নোয়ারা এলিয়াতে যাওয়ার পথে প্রথমে যে স্পট চা বাগান এবং চা ফ্যাক্টরিটা দেখে তারপর যাব। এই দুইটা স্পট আমাদের প্রথমে পড়বে। চা উৎপাদনের জন্য শ্রীলঙ্কা কিন্তু বিশ্ববিখ্যাত। শ্রীলঙ্কার ট্রি পুরো ওয়ার্ল্ডের সব জায়গায় কিন্তু রপ্তানি হয়ে থাকে। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্য ট্রি প্লান্টেশন ট্রি ফ্যাক্টরি। বুরেল্লা যাওয়ার পথে আমাদের প্রথমে যে ডেস্টিনেশনটা ছিল, আজকের দিনে প্রথম ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ট্রি ফ্যাক্টরি অ্যান্ড ট্রি প্লান্টেশন। তো এখানে আমরা চলে এসেছি। এই জায়গাটাতেই আমরা দেখব আজকে কিভাবে চা উৎপাদন করা হচ্ছে এবং কিভাবে চা সংগ্রহ করা হচ্ছে, ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে সেগুলো উৎপাদন করা হয় ম্যাশিংয়ের প্রসেসে। তো আপনাদের একটা কথা বলে দেই, এই জায়গাটা কিন্তু খুবই বিখ্যাত। কারণ কি হচ্ছে, এইখানে 1930 সালে এই যে এই স্থাপনাটা দেখতেছেন এবং পিছনে হচ্ছে ফ্যাক্টরি, 1930 সালে ইস্টাবলিশ করা হয়েছিল। এবং এইখানে যে মেশিনারি আছে বড়, অনেক আগের মেশিং প্রসেসগুলো আছে এখানে। এবং এটা কিন্তু 1935 সালে ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল, এবং এর মাধ্যমে এখনও পর্যন্ত মেশিনগুলো সচল আছে এবং এর মাধ্যমে চা প্রসেসিং করে তৈরি করা হয়। তো সেটাই আপনাদের এখন নিয়ে যাব দেখানোর জন্য। চলুন ভিতরে নিয়ে যাই এবং দেখাই আপনাদের পুরো ফুল প্রসেসটা। More working, but I will explain the process. Okay. This is history of our tea factory. Our factory name is Storefield since 1930. Now it's 95 years old tea factory. Here we are producing 8 varieties tea, 3 kind of herbal, 5 kind of black tea. Inside the factory, I will explain about the process. After from the tea shops, you can try that 8 varieties. After taste, you can buy some teas there. ওকে, আমাদের এখন উনি নিয়ে যাচ্ছে ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখার জন্য। টি গার্ডেনও আছে এবং ফ্যাক্টরিও, দুইটাই। এবং ওইটা হয়তো বা ফ্যাক্টরি। এবং এখানে আসলে প্রত্যেক জায়গায় এরকম গাইড থাকে যারা গাইডিং করে আপনাকে সুন্দর ইংলিশভাবে, মানে সুন্দরভাবে ইংরেজি বলে
যাতে সব কান্ট্রির লোকেরা আসলে বুঝতে পারে, ওইভাবে ইংরেজি বলে সুন্দরভাবে ঘুরিয়ে দেখায়। এবং এই যে আমরা প্রায় চলে এসেছি টি ফ্যাক্টরিতে, এবং প্রত্যেকটা টিমের জন্য আলাদা আলাদা এরকম ওই যে গাইড থাকে, দেখেন ওই যে ফরেনারদের নিয়ে ওই গাইডে যাচ্ছে টি ফ্যাক্টরির ভেতরে। আর আমরা এদিক দিয়ে নিচ দিক দিয়ে ঢুকতেছি আরেকটা জায়গাতে, স্টোরিড টি ফ্যাক্টরি, 1930 established. Sri Lanka had two variety tea plant, the green color and the dark color. Okay. So the green color leaves are we call Camellia assamica. Okay. Black tea and the green tea from the same leaves, but the process is different. ওকে, Black সামনে যে দাঁড়িয়ে এক্সপ্লেন করছে উনি হচ্ছে আমাদের গাইড। মূলত প্রত্যেকটা ট্যুরিস্ট টিমের সাথে একটা করে গাইড থাকে, তো বুঝতেই পারছেন প্রত্যেকটা টি ফ্যাক্টরিতে কী পরিমাণ গাইড রাখা আছে। তো আমাদের গাইড এইখানে ফ্যাক্টরির ভিতরে নিয়ে এসে পুরো ট্রি কীভাবে তৈরি হয় বা উৎপাদন হয়, সম্পূর্ণ প্রসেসটা মেশিনে কীভাবে হয় সেটা দেখাচ্ছিল। এবং এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা 1933 সালে ইংল্যান্ড থেকে আনা হয়েছিল, এবং এখনও পর্যন্ত মেশিনগুলো সব সচল আছে। তো এইখানে কিভাবে একটা চা প্রসেস হয় টোটালি, একদম দানা থেকে শুরু করে ঘাস থেকে পাতা থেকে আনার পর ওটা প্রসেসিং হয়ে চায়ের পাতা বা দানা কিভাবে হয়, সম্পূর্ণ প্রসেসিংটা এখানে দেখানো হয়। আমরা এখন দেখতে পাচ্ছি না, কারণ এখন লাঞ্চ টাইম চলছে, যার কারণে ফুল প্রসেসিংটা দেখানো সম্ভব হয়নি। আমাদের এখন এখান থেকে নিয়ে যাওয়া হবে এখানকার যে পাশেই চা ফ্যাক্টরির পাশেই কিন্তু হচ্ছে চায়ের বাগান, সেইখানে নিয়ে যাওয়া হবে, এবং ওইখান থেকে কীভাবে চাগুলো সংগ্রহ করা হয়, চায়ের পাতাগুলো মূলত সেগুলো দেখাবে। এবং পরবর্তীতে ফ্যাক্টরি সবাই যখন লাঞ্চ করে চলে আসবে তখন আমরা মূল ভিতরে যে প্রসেসিংগুলো হয় সেগুলো কিন্তু দেখতে পারবো। এটা হচ্ছে চা বাগান, দেখতেই পাচ্ছেন কতটা বড়, প্রায় 5000 একর জমি নিয়ে এই চা বাগানটা কিন্তু। আর শুধু একটাই কিন্তু নয়, এখানে আরো অনেকগুলো চা বাগান আছে এবং চায়ের ফ্যাক্টরি কিন্তু আছে। তো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় আছে। গাড়ির ড্রাইভারকে বলতে হবে আপনার যেটা ভালো লাগে সেখানেই আপনাকে নিয়ে যাবে, তবে বেশি সময় কিন্তু এখানে নষ্ট করা যাবে না, কারণ আমাদের সামনেতে আরও অনেকগুলো স্পট দেখার মতো আছে। তো চা বাগানটা তো আপনাদের ঘুরে দেখালাম, এবং প্রসেসিং আমরা সবাই সচরাচর যেটা দেখে থাকি সেম প্রসেস এখানে। বাট কি হচ্ছে, এখানকার যে মেশিনারিগুলো যেগুলো আছে, যেগুলোর মধ্যে উৎপাদন হয় চা, সেগুলো কিন্তু অনেক আগের এবং বিদেশ থেকে আনা। ওই যে বললাম ইংল্যান্ড, এটাই আসলে দেখার মতো। এত বছর ধরে এগুলো চলে আসতেছে সেম প্রসেসিংয়ে, এটা দেখলে আসলে আপনাদের ভালো লাগবে। চা বাগান এবং চায়ের ফ্যাক্টরি ভ্রমণ শেষে আমাদের নিয়ে এসেছে ওনাদের শপে। তো এইখান থেকে আমরা চাইলে চা ক্রয় করতে পারবো। এখানে দেখেন অনেকগুলো চায়ের স্যাম্পল দিছে, এগুলো টেস্ট করতে বললো আমাদের। এখানে আমরা চাগুলো টেস্ট করে দেখতেছি, স্যাম্পল দিয়েছে। মোল্লা ভাই, কি মিষ্টি লাগে না চিনি ছাড়া? একদম ঠিক আছে না? হ্যাঁ, অসাম টেস্ট আছে, অসাম। মিল্ক টি না, আমি করবো না এখন। ওকে 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 ওকে। black tea and the green tea we have. Fruity flavor we are always making from the lighter taste, better without milk. So strong flavor being ginger, cinnamon, cardamom. All will be the same price. After check with Roland, you can take come to the counter with your price. ঠিক আছে। তো আমরা শুধুমাত্র এই চাগুলো টেস্ট করেছি, কিন্তু কেউ ক্রয় করিনি। আসলে আমাদের জার্নিটা অনেক বড় প্ল্যান, প্রায় 1 মাসের দীর্ঘ প্ল্যান। তো এই প্রথম 3 দিনে এসে এই চায়ের প্যাকেট কিনে সারাটা ট্যুর ঘোরার মতো আসলে মন মানসিকতা কারোই ছিল না যে ক্যারি করে ঘুরবে। বাট চাগুলো কিন্তু টেস্ট মারাত্মক ছিল, বাট আমরা কেউই ক্রয় করি না। আপনারা চাইলে আসলে বাসার জন্য কিন্তু এখান থেকে চা নিয়ে যেতে পারেন, খুব ভালো টেস্ট পাবেন। যাই হোক, আমরা এখন আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা করলাম। গাড়ির ড্রাইভার বলল যে আমাদের একটা স্পেশাল জায়গা নিয়ে ব্রেক দিবে, যেটা দেখতে দার্জিলিংয়ের লামাহাট্টা ইকো পার্কের মতো, পাইন ফরেস্ট একটা জায়গা। তো সেখানে যাচ্ছি, আর ওটা শোনার পর আমার খুব ভালো লাগছে, কারণ উনি বললো যে যেতে যেতে অনেকটা ঠান্ডা পাবেন ওয়েদার, আর যদি কপাল ভালো থাকে তাহলে আমরা মেঘও পাবো। নড়িয়াল্লাতে যাওয়ার পথে আমাদের এই সুন্দর চমৎকার একটা জায়গায় গাড়িটা ব্রেক দিল কিছু ছবি তোলার জন্য। এবং এই পাশে হচ্ছে পাইন ফরেস্ট, পুরোটা দেখতেই পাচ্ছেন। এটা দেখে ঠিক আমার কালিম্পং বা লাভা, তারপর হচ্ছে আপনার লামাহাট্টা ইকো পার্কের মতন কিছুটা ফিলে এসেছে দার্জিলিংয়ের, চমৎকার। এবং এই পাশটা দেখেন পুরোটাই পাহাড়। তো এই অসাধারণ প্লেসে সবাইকে 2-1 করে ব্রেক দেওয়া হয়, জায়গায় জায়গায় আমাদের ব্রেক দিচ্ছে এবং ছবি তোলার জন্য সুযোগ করে দিচ্ছে। তো আমরা এখন ছবি তুলবো, ঘুরে দেখবো এই জায়গাটা। এই যে দেখতে পাচ্ছেন
এখানে অনেকগুলো শপ আছে, দোকান। হানি হানি মধু শপ, সব হচ্ছে মধু। বি হানি, tree honey. টি হানি, This bee honey. বি হানি, টি হানি। Very good. Bee honey. Bee honey. Yeah. Or this one? This one টি tree honey. টি হানি। চায়ের হানি, মধু মানে কি মিক্স করে নাকি চা দিয়ে? দেখেন তো একটু টেস্ট করে। Jaggery have jaggery. মানে কি চায়ের সাথে মিক্সড করা কিছু? দিয়ে দিয়ে নে। You got this bee honey. This bee. বি Good. হাউ মাচ দিস? This 2000. 2000 Yeah. This half 1000. 1000 Yeah. Bee honey. মধুটা কিন্তু আসলে টেস্ট আছে, যার কারণে আমাদের দুইজন গেস্ট কিন্তু মধু নিয়েছে। 2 লিটার নিয়েছে আর পার লিটার 1800 রুপি করে পড়েছে। দাম দর করে নিয়েছিলাম, প্রথমে কিন্তু 2000 চেয়েছিল। যাই হোক, মধু কেনা শেষে এখন আবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যেখান থেকে পুরো নড়াইলিয়ার ভিউটা দেখা যায় এই ভিউ পয়েন্ট থেকে। তো চমৎকার একটা জায়গা, সেখানে এখন যাচ্ছি আমরা। ক্যান্ডি থেকে এল্লা জায়গার পথে আমাদের এই স্পটটাতে একটু সময় দিল, গাড়ি থামালো, কারণ এইখান থেকে সুন্দর একটা পুরো ভিউ দেখা যাচ্ছে পাহাড়ের। এবং ওই পাশটা হচ্ছে নিচে চা বাগান, উপরে চা বাগান, আর এদিকে হচ্ছে একটা নদীর শাখা বয়ে গেছে। তো সব মিলে ওভারঅল চমৎকার। এবং এখানে একটা শপ আছে যেখানে ফরেনাররা ঢুকতেছে, শপিং করছে। তো এখানে মোটামুটি আমাদের 10 মিনিট একটা ব্রেক দিল ছবি তোলার জন্য। বাট সুন্দর, এরকম ন্যাচারালি আমি দেখতে পাচ্ছি যে কতটা সুন্দর, বাট ক্যামেরার মধ্যে বা ভিডিওর মধ্যে কিন্তু এত ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ সামনে প্রচুর পরিমাণ রোদ, যার কারণে একদম ক্লিয়ার আপনাকে ভিউটা দেখাতে পারছি না। বাট ওভারঅল যখন খালি চোখে আপনারা এখানে দেখবেন, অসাম একটা ওয়েদার। জাস্ট শ্রীলঙ্কাতে আসার পরে আমাদের যেই সমস্যাটা আমাদের ফেস করতে হচ্ছে এখানে, সেটা হচ্ছে খাবার দাবারের। প্রত্যেকটা প্লেসেই ডিফারেন্ট খাবার দাবার, ডিফারেন্ট প্রাইসও খুবই বেশি খাবার দাবারের। তো আবার যদি বাংলাদেশি টাকা কনভার্ট করি ওই হিসেবে কমই মোটামুটি। তবে হচ্ছে ওদের বুঝানো বা খাবার দাবার কথা বলা। ফ্রাইড রাইস এত পরিমাণ খায়, মানে কী বলবো, যেখানে যায় সব ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইসের উপরে আছে ভেজ ফ্রাইড রাইস। তো ওই যে কথাবার্তা বলতেছে সবাই, খাবার দাবার নিয়ে এই কথাবার্তা চলতেছে এখনো পর্যন্ত। ফিক্সড হলে পরে আমরা খাওয়া দাওয়া করতে যাব, গাড়ি থেকে বের হবো, দেখি। আমরা এখানে এসে অর্ডার করলাম, এখান থেকে আমরা এখন খাওয়া দাওয়া করবো। দেখি একটু খাওয়া দাওয়া করার জন্য আমরা এই সাদা রাইস সাথে ভেজিটেবল এগ ফ্রাইড রাইসের সাথে এই চিকেনগুলো, এবং এই চিকেনের সাথে ওরা বললে সাথে সাথে চিকেনগুলো ভেজে রাখে, দেখতে পাচ্ছেন ওকে, এবং বলার সাথে সাথে চিকেনগুলো কারি করে দিবে আপনাকে ইনস্ট্যান্ট, ওই যে করে দিচ্ছে এখন। খাবার রেডি হতে থাকুক, এর মাঝেই আমরা পাশে একটা টুরিস্ট স্পট আছে সেটা ঘুরে আসবো। আজকের দিনে আমাদের তৃতীয় স্পট, এটা হচ্ছে রামবোদা ওয়াটারফলস। এখানে আমাদের গাড়িটা এই যে নামিয়ে দিল। এখানে অনেকগুলো শপ আছে, অনেকক্ষণ পর আমরা এরকম দোকানপাট দেখতে পাইছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো দোকানপাট পাই নাই। এখানে চিপস সাথে আদার্স জুস টুস নেওয়ার জন্য দোকান পাইলাম। তো এই জায়গাটাকে নামাইছে। এখন আমাদের ওয়াটারফলস দেখার জন্য সময় দিয়েছে প্রায় আধা ঘন্টা। আমরা ঘুরে ওয়াটারফলটা দেখব। এই ওয়াটারফলটা হচ্ছে রামবোদা ওয়াটারফলস, এবং ওই যে সামনের দিকে একটু হেঁটে যেতে হবে এটা দেখার জন্য। শ্রীলঙ্কাতে আসার পর পুরো শ্রীলঙ্কাতে আমার দুইটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে। এখন একটা হচ্ছে এখানকার ফরেন টুরিস্ট অ্যাট্রাকশন, যে কি পরিমাণ দেশের বাইরে থেকে টুরিস্টরা আছে এখানে ভ্রমণ করার জন্য, এটা দেখার পর একটা ভালো লাগলো। দ্বিতীয়ত হচ্ছে কি এখানকার রাস্তাঘাট খুবই চমৎকার, নিট অ্যান্ড ক্লিন। এই দুইটা জিনিস যেখানে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি। এবং আমার কথার সাথে তো সাউন্ডের ঝর্ণার একটা শব্দ শুনতে পারবেন। এই যে দেখেন ঝর্ণার স্রোতটা দিকে গেছে এবং ঝর্ণার পানিটা ওইখান থেকে ওই যে বয়ে আসতে আসছে। এটাই সেই রামবোদা ওয়াটারফলস। এখন শীতের সময়, যার কারণে প্রাণীর স্রোতটা একটু কম ঝর্ণায়, বাট যখন আপনারা বর্ষার সময় আসবেন তখন এখান থেকে ভালো পানির ফ্লো দেখতে পারবেন, প্রচুর ঝর্ণার পানি দেখতে পারবেন এখানে। বাট এখন শীতের সময় দেখে তাও মোটামুটি আছে কিছু পানি দেখে আপনারা দেখাতে পারছি।
রামবোদা ওয়াটারফল দেখে আমরা এখন চলে এসেছি নোয়ারাইলিয়াতে। এটাই হচ্ছে নোয়ারাইলিয়া শহর এবং চমৎকার সাজানো গোছানো ছবির মতো ঠিক সুন্দর একটা শহর, একদম নিট অ্যান্ড ক্লিন, কালারফুল বিল্ডিং সব আর সব কিছুই নীরব একদম। নোয়ারাইলিয়া শ্রীলঙ্কার একটি পাহাড়ি শহর যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6128 ফুট উচ্চতায় অবস্থিত। এই জায়গাটাকেই মূলত শ্রীলঙ্কার মিনি ইংল্যান্ড বলা হয়। এখানে অনেক ব্রিটিশ আমলের ভবন, বাংলো এবং চা বাগানের মালিকদের পুরনো বাড়ি রয়েছে, যা ইংরেজি গ্রামাঞ্চলের একটা ভাইব তৈরি করে। এখানে টিউডর এবং জর্জিয়ান স্থাপত্যশৈলীতে নির্মিত হোটেল এবং ক্লাব এখানে দেখতে পাওয়া যায়। শ্রীলঙ্কার অন্যান্য এলাকার তুলনায় নোয়ারাইলিয়াতে জলবায়ু অনেক ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন। গড় তাপমাত্রা 10 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। নোয়ারাইলিয়া শ্রীলঙ্কার বিখ্যাত শিলং চা উৎপাদনের জন্য প্রধান কেন্দ্র। সো ভিউয়ার্স, আমরা নুরিয়াইলিয়াতে চলে এসেছি এবং নুরিয়াইলিয়াতে আমাদের প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে নুরিয়াইলিয়া পোস্ট অফিস। এটাই সেই পোস্ট অফিস। প্রায় 1876 সালে এই পোস্ট অফিসটা নির্মিত হয়েছিল, তখন থেকে এখানে আছে এটা, এবং ব্রিটিশ আমলে এটা নির্মিত পোস্ট অফিস। প্রচুর পরিমাণ টুরিস্ট আছে এই পোস্ট অফিসে দেখার জন্য নুরিয়াইলিয়া। এখানে এসে মানুষ যে বসে আছে, আড্ডা দিতেছে, কুকুরগুলো খাওয়াচ্ছে ফরেনারগুলো। তারপরে যে অনেকে আসতেছে, মানে ভিতরে ঢুকে বাইরে সব জায়গায় বসে দেখতেছে, ছবি তুলতেছে। খুব চমৎকার একটা জায়গা। আমি মনে হয় ভাই ফরেন কোনো কান্ট্রিতে চলে আসছি, ইউরোপে সব ট্যুরিস্ট, ফরেন ট্যুরিস্ট পোস্ট অফিসের ভেতরে। এই যে এটা হচ্ছে পোস্ট অফিসের ভেতরে, দেখেন কি পরিমাণ মানুষজন চিঠিপত্র লিখে দিচ্ছে, কারণ এখানে চাইলে আপনারা চিঠি পোস্ট করতে পারবেন আপনাদের দেশে লিখে। ওই যে দেখেন সবাই লাগতেছে, এবং এটা একটা স্মৃতিচারণ বলতে গেলে। দেখুন পোস্ট অফিসের ভেতরে এই যে দেখতে পাচ্ছেন পোস্ট কার্ডগুলো আছে, এবং এগুলোর মধ্যে কি হচ্ছে শ্রীলঙ্কার যে আইকনিক যে ছবিগুলো আছে বা প্লেস আছে সেগুলো ছবি দিয়ে কিন্তু করা পোস্ট কার্ডগুলো। আর ওই পাশে দেখেন পিছনে কিন্তু খামগুলো আছে, চাইলে আপনারা পোস্ট কার্ডে চিঠি লেখে তারপরে এই খামে করে আপনার প্রেরণ করতে পারবেন চিঠি আপনার প্রিয়জনকে। কতগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন, বেশিরভাগই এখানে হাতির লগো বা ডিজাইনে করা পোস্ট কার্ডগুলো। আর হাতের বামে এই যে পাঁচটাই দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে স্ট্যাম্প। শ্রীলঙ্কাতে আগের দিনে অনেক আগের যে স্ট্যাম্পগুলো ছিল 1800 সালের, তখনকার স্ট্যাম্পগুলো কিন্তু এখানে চাইলে আপনারা ক্রয় করতে পারবেন এখান থেকে। আর ওই যে সামনের গেটটা দেখছেন ওটা পার হলে পেয়ে যাবেন এখানকার কাউন্টার, যেখান থেকে আপনারা এই যে পোস্ট কার্ড বা চিঠি এবং কি হচ্ছে স্ট্যাম্প কেনার যে অ্যামাউন্টগুলো এখানে আপনারা পরিশোধ করতে পারবেন। ওই দেখেন 2-3টা কাউন্টার দেওয়া আছে, পুরো কাউন্টার ভর্তি মানুষ, সবাই এসেছে এখানে চিঠি পাঠানোর জন্য। আমরা এখন এখান থেকে চিঠি পাঠাবো না, বাট আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণ মানুষজন সবাই এক্সাইটেড এখান থেকে নিজের দেশে চিঠি পাঠানোর জন্য, সবাই পাঠাচ্ছেও কিন্তু। আর ওই পাশে যে একটু জায়গা রেখেছে টেবিল একটা ছোট্ট, এইখানে বসে সবাই চিঠি লিখতেছে। ওই দেখুন এটা হচ্ছে সেই নুরিয়াইলিয়া পোস্ট অফিস, যেটা 1876 সালে স্থাপিত হয়েছিল, এবং এটার ভিতরে অনেক আগে যে পোস্ট অফিস ছিল বা পোস্টমাস্টাররা তাদের যে ইউনিফর্ম ছিল সেগুলো সংরক্ষিত করে রাখা আছে। তারপর স্ট্যাম্প আগের দিনের, প্লাস হচ্ছে যেখানে আমরা পোস্ট বক্স যেটাতে আমরা চিঠি ফেলি ওইটাও অনেক পুরানো ব্রিটিশ আমলের। এই সব কিছু এখানে আছে সংরক্ষিত করা, এবং বিভিন্ন সময় বিভিন্ন শাসন আমলে যেরকম পোস্ট অফিসে আমরা কী করতে, কোনো কিছু পোস্ট করতে গেলে কিন্তু একটা স্ট্যাম্প আমরা ইউজ করি, সেই রাজার আমলে বা বিভিন্ন শাসকের আমলে যে ধরনের স্ট্যাম্পগুলো ছিল সেগুলো কিন্তু এখানে সংরক্ষিত করা আছে। চাইলে আপনারা এখান থেকে ওই মডেলের নতুন নতুন কিছু স্টিকার বের হয়েছে বা স্ট্যাম্প, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন এখানে এসে, সেই ব্যবস্থাও করে দিয়েছে। খুব চমৎকার লাগলো। এবং এর 4-5টা যদি আপনারা দেখেন, এই দেখেন সবাই ছবি টবি তুলতেছে, ভিডিও নিচ্ছে,
ঘুরতেছে এবং ভিতরে তো দেখতেই পাচ্ছেন ভিতরে সিস্টেম হচ্ছে কি আপনারা চাইলে আপনাদের দেশে ইন্টারন্যাশনালি কিন্তু এখান থেকে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠাতে পারবেন। অনেকেই ফরেনার আসছে, চায়না থেকে আসছে, ইসরায়েল থেকে আসছে, জাপান, কোরিয়া থেকে আসছে, সবাই এখান থেকে এসে ট্রাই করতেছে তাদের দেশে পোস্ট মানে চিঠি পাঠাচ্ছে। এই জিনিসটা আসলে খুব ভালো লাগলো এখানে দেখে। ছোটো ছোটো বাচ্চারা আছে যারা, তারাও কিন্তু এখানে এসে চিঠি লিখতেছে এবং তাদের দেশে প্রেরণ করতেছে। খুব চমৎকার একটা জায়গা। এখানে আসলে অবশ্যই এই জায়গাটাকে 100% আসবেন কিন্তু আপনারা। তো আশা করি ভিউয়ার্স আপনাদের পোস্ট অফিসটা দেখে খুবই ভালো লেগেছে। চমৎকার একটা জায়গা, এটা একটা আপনার লাইফের নতুন একটা অভিজ্ঞতা হবে যদি এই পোস্ট অফিসে এসে আপনি একবার ঘুরে দেখে যান। নরওয়েলাতে আসলে অবশ্যই পোস্ট অফিসে একবার যে কোনো টাইম আসার চেষ্টা করবেন। নোয়ারাইলিয়া পোস্ট অফিস দেখা শেষ করে আমরা এখন রওনা দিলাম গ্রেগরি লেকের উদ্দেশ্যে। আমার পাশেই যে লেকটা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই চমৎকার শীতল একটি লেক। এই নোয়ারাইলিয়ার গ্রেগরি লেককে কেন্দ্র করে পুরো হোটেল, রিসোর্ট, শপিং মল সব কিছু কিন্তু গড়ে উঠেছে এখানে। এবং এখানে আসা মাত্রই আপনাদের অন্যরকম একটা ঠান্ডা লাগা শুরু হবে। প্রচুর ঠান্ডা এই জায়গাটাতে। আমি হেঁটে যাচ্ছি, দেখেন আমার পিছনে পাহাড়গুলো একদম কাশ্মীরের পাহাড়গুলোর মতো দেখা যাচ্ছে। চমৎকার একটা জায়গা এবং নোয়ারাইলিয়াতে আসলে অবশ্যই এই লেক কিন্তু মাস্ট আপনারা ভিজিট করবেন। ভিউয়ার্স আমরা এখন বর্তমানে এসেছি গ্রেগরি লেক। এটা হচ্ছে নোয়ারাইলিয়াতে পড়েছে। এর কিছুক্ষণ পরে চলে যাবো আমরা এল্লাতে। তো এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি আপনাকে নিতে হবে, টিকিট। তো ভিউয়ার্স আমরা বর্তমানে চলে এসেছি নোয়ারাইলিয়ার সবচেয়ে পপুলার একটি লেক, যেটার নাম হচ্ছে গ্রেগরি লেক। এবং আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেক সাইড ভিউ পুরোটাই। এখন যেহেতু বর্ষার সময় না, মানে উইন্টার সিজন, তাই এই কারণে লেকের পানিটা একটু শুকানো। বাট যখন আপনারা বর্ষার টাইমে যাবেন পুরো লেকটা কিন্তু পানিতে একদম চারপাশে থইতে থাকবে, তখন আরও বেশি সুন্দর লাগে লেক সাইডটা। তো আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখুন, এখান থেকে লেকের সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। আর যদি আপনারা একটু সামনে নিয়ে দেখেন, এখান থেকে আপনারা চাইলে বোটিংও কিন্তু করতে পারবেন, ওই যে সে ব্যবস্থা আছে। ভাই বিড়ি খাওয়ার জন্য চমৎকার প্লেস এটা। সামনেই দেখতে পাচ্ছেন আপনারা, ওইখানে হচ্ছে যে বোটিং করতে চাইলে আপনারা লেকের মতো বোটিং করতে পারবেন, স্পিড বোটেরও ব্যবস্থা আছে। খুব চমৎকার। এবং এই লেকটাকে কেন্দ্র করে চারপাশে কিন্তু অনেকগুলো হোটেল বা রিসোর্ট গড়ে উঠেছে। যারা নোয়ারাইলিয়াতে আসে তারা কিন্তু এখানেও কিন্তু স্টে করে এই লেকের আশেপাশে। খুব চমৎকার একটা জায়গা এবং ট্যুরিস্ট ফ্রেন্ডলি জায়গা। প্রচুর পরিমাণ ফরেন ট্যুরিস্ট এর চারপাশে ঘোরাঘুরি করতেছে। তো আপনারা এখানে যদি আসেন, এই লেকে প্রবেশ ফি হচ্ছে শ্রীলঙ্কান 600 রুপি, আর বাচ্চাদের জন্য, অ্যাডাল্টদের জন্য 600 রুপি, বাচ্চাদের জন্য 300 রুপি। এই লেকে এসে আমরা প্রায় অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ ঠান্ডা একটা পরিবেশ, খুব ভালো লাগছিল। সারাদিন যে রোদের মধ্যে ছিলাম, এখানে এসে একদম ক্লান্তি সব দূর হয়ে গেছে। তো এখানে আমরা সন্ধ্যা পর্যন্ত স্টে করি, তারপর আমরা রওনা দিই আমাদের এল্লাতে হোটেলের উদ্দেশ্যে। এল্লাতে হোটেলে যেতে যেতে প্রায় রাত হয়ে গিয়েছিল। সো ভিউয়ার্স আমরা চলে এসেছি এল্লাতে, এবং এল্লাতে হচ্ছে আমাদের হোটেল। এই যে এটাই হোটেল সিটি হেভেন। তো এখন আমরা হোটেলে চেক ইন করতে যাব। মাত্র আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু নামিয়ে ফেললাম। এবং এল্লাতে আসার পর আমরা একটা জিনিস খেয়াল করলাম, এখানে নাইট লাইফ ভাই আস্তে আস্তে যা দেখলাম, প্রত্যেকটা বার পার্টি দোকান এবং সব হচ্ছে ফরেনার। আমার চোখে কোনো শ্রীলঙ্কান বা ইন্ডিয়ান কেউ পড়লো না। যদি দেখায় আপনাদের এখানে জাকজিক্য কী অবস্থা। তো যাই হোক, আমরা এখন হোটেলে চেক ইন করতে যাচ্ছি। লাগেজ বের করেছি সবার, এই যে গাড়ি সবাই এখন বের করছে। হোটেল চেক ইন করে আমরা রাতের এল্লা শহর এক্সপ্লোর করব এবং আপনাদের দেখাবো যে রাতের এল্লা শহরটা আসলে কত সুন্দর। তো এই যে এখন রিসেপশনে আমরা যাচ্ছি। মানুষ অনেক এখনও চেক ইন করতেছে। এই হচ্ছে রিসেপশনের ভেতরে পরিবেশ। ওয়াও, অনেক কাছে আবার চেক আউট করে যাচ্ছে। তো ফুল এল্লাতে আসার পর আমরা এখন হোটেল রুমে চেক ইন করবো। আমাদের সেকেন্ড ফ্লোরের রুম পড়েছে এবং সিঁড়ি যাচ্ছি এখন। ওয়াও, আমাদের হোটেলের ব্যালকনি, এইখান থেকে ও রাতের এল্লা অসাম শহর দেখা যাচ্ছে, পুরো অস্থির। ওই দেখেন ভিউ পুরোটা চাকচিক্য। এবং এইদিকে হচ্ছে বসার জায়গা আছে, বড় একটা প্লেস। আমি হচ্ছে হোটেল রুম আমাদের।
গেস্ট রুম। ঘুমা পড়ছেন নাকি? কই ভাইয়ারা? এই হচ্ছে রুম। কি বারান্দা আছে নাকি? রাতের এল্লা শহর ঘুরে দেখতে বের হলাম। রাতের এল্লা অনেক জমজমাট থাকে, কারণ গভীর রাত পর্যন্ত এখানে বার, তারপর হচ্ছে ক্লাব, ডিস্কো বার এগুলো ওপেন থাকে এবং প্রচুর পরিমাণ ফরেন ট্যুরিস্ট যারা আসে এগুলো এন্টারটেনমেন্ট বা এনজয় পারপাস। তো এই যে আমি বের হয়েছি, এই দেখেন সাথেই এটা বার একটা ওপেন আছে এখনো পর্যন্ত। রাতে অলমোস্ট এখন 11টা বাজে, বাট দেখেন এখনও জমজমাট, মনে হয় না যে এখানে রাত হয়েছে, মনে হয় মাত্র সন্ধ্যা নামলো। এই দেখেন ও নাইট লাইফ উপভোগ করলাম। খুবই চমৎকার একটি রাত ছিল। আপনাদের অবশ্যই সাজেস্ট করব, যদি আপনারা শ্রীলঙ্কার ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এল্লাতে দুরাত থাকার চেষ্টা করবেন, তাহলে নাইট লাইফটা এখানকার আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।